অ্যালায়েন্স এবং আমি এখান থেকেই কন্ট্রোল করতে পারি, কিন্তু নেতাদের যারা রয়েছেন তাদেরও এক দায়িত্ববান হতে হবে। না, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে একটি প্রশ্নের জবাবে বলেছেন যে দিল্লির কোনো পদ, দিল্লির কোনো বড় দায়িত্ব, এগুলির প্রতি তার কোনো মোহ বা আকর্ষণ নেই। কিন্তু ইন্ডিয়া জোট বিজেপির বিরোধী বিকল্প মঞ্চ হিসেবে তিনি তৈরি করে দিয়ে এসেছিলেন, কিন্তু সেখানে যদি কোনো সমস্যা কিছু হয় তার নিজের কোনো আগ্রহ নেই, কিন্তু তাকে যদি কেউ দায়িত্ব দেয় তাহলে কলকাতায় বসেই, বাংলায় বসেই, তিনি বাংলা ছেড়ে যেতে চান না, তার অগ্রাধিকার বাংলা, ভালোবাসা বাংলা। ফলে তাকে যদি কেউ দায়িত্ব দেয় সেক্ষেত্রে উনি বাংলায় বসেই ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্সের কাজ তিনি যথাযথ নীতিতে পরিচালনা করে দিতে পারেন। একটি প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন। যেভাবে দল ও পুলিশ রদবদল, তাতে ক্ষমতার ভরকেন্দ্র তার হাতে থাকার ইঙ্গিত কি বারবার দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? এ নিয়ে কোনো, এগুলো সব মানে যেসব প্রশ্ন, এগুলোর কোনো ভিত্তিহীন প্রশ্ন। সরকার তো তার তো সরকার বা দল, তার ভেতরের একটা সবসময় একটা ধারাবাহিক প্রসেস। সরকারে থাকলে প্রশাসনের বিভিন্ন পদে ওপর থেকে নিচ বিভিন্ন আমলারা আছেন, অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, সেখানে তো বদলি, এই পদের লোক ওই পদে যাওয়া এ তো চিরকালীন, এ তো স্বাভাবিক। বা দলের ক্ষেত্রেও যে সাংগঠনিক রদবদল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি সেটা হচ্ছে যে জায়গাটা ভালো আছে সেই জায়গাটা আরও ভালো করো, আর যে জায়গাটা খানিকটা কোথাও আমরা হয়তো ভোটের নিরিখে বা কোথাও কাজকর্মে আরও উন্নতি করা দরকার, সেগুলোকে আরও উন্নতি করতে হবে। তো সেই বিষয়টার মধ্যে অন্য কোনো অর্থ খোঁজা বা অন্য কোনো ব্যাখ্যা করা, এটা যে কোনো প্রশাসন, যে কোনো রাজনৈতিক দলের একটা ধারাবাহিক প্রসেস। সাম্প্রতিক যা ঘটনা বলি, তাতে কি আপনার মানে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরত্ব তৈরি হয়েছে? না, আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, অভিভাবক। তার মুখটাই তৃণমূল কংগ্রেসের মুখ এবং তার মুখটাই আজ বাংলার মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেনারেশন তৈরি করছেন দল এবং প্রশাসনে। সেখানে নতুন প্রজন্ম, বহু দক্ষ যোগ্য নেতা উঠে আসছেন, আবার অভিজ্ঞদের সঙ্গে নবীনদের, প্রবীণদের সঙ্গে নবীনদের একটা সংমিশ্রণ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন এবং দলকে এগিয়ে নিয়ে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনারা যে ধরনের বিষয়গুলো কখনো তুলনামূলক, কখনো সংঘাতমূলক, আমরা সেরম কিছু দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উত্তর দিয়েছেন, ফলে এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আমি কেউ নই, আমরা কেউ নই। এই প্রশ্নটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, ফলে এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগে উলুবেড়িয়ার এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য। দেখুন, এগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা। এই যে খুন, জখম, এগুলো তো কোনো সমস্যার সমাধান নয়। ফলে এই ঘটনাগুলো পুলিশ প্রশাসন দেখছে, এখানে দলের কোনো সম্পর্ক নেই। এর মধ্যে অনেক ইকুয়েশন থাকতে পারে, একটা যেটা কাহি পে নিগাহে কাহি পে নিশানা, কার উপর কিসে রাগ আছে, কোনো ব্যক্তিগত কারণ, অন্য একটা ইস্যু রটিয়ে দিয়ে কে কাকে মারছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো পুলিশ প্রশাসন দেখছে। আবাসী অত্যন্ত সতর্ক রাজ্য, এই মুহূর্তে ট্রান্সপারেন্সি রাখতে প্রত্যেকটা জেলায় জেলায় এসওপি করে দেওয়া হয়েছে, যার ফলে স্বচ্ছতা থাকবে। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। দেখুন, আজকের দিনে এই যে 100 দিনের টাকা, আপনি যদি বলেন আবাসের টাকা, যেগুলো কেন্দ্রের দেওয়ার দরকার, সেগুলো মানে উচিত বা কেন্দ্রের দেওয়ার কথা, তো সেগুলো তো কেন্দ্র দিচ্ছে না, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পে দিতে হচ্ছে। আবার ধরুন ট্যাব, আজকের দিনে অনেক নতুন সিস্টেম হয়েছে, ব্যাংকিং সিস্টেম হয়েছে, অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে, সেখানে সাইবার ক্রাইমের কোনো চক্র, ওই জামতাড়া গ্যাং টাইপের, তারা সক্রিয় হচ্ছে, কিছু কিছু এদিক ওদিক করছে। কিন্তু আমাদের রাজ্য সরকার
তার সংশ্লিষ্ট বিভাগ সতর্ক আছে যাতে এগুলো আর না হয়। যদি ট্যাবের ক্ষেত্রে দেখেন 46 লাখের বেশি অ্যাকাউন্টে টাকা গিয়েছে, 46 লাখের বেশি, ইফ নট মোর। আর গোলমাল ধরা পড়েছে 1900-তে, কোথায় 46 লাখ আর কোথায় 1900। ফলে এই 1900ই বা কোন সাইবার ক্রাইমের কারা এগুলো করলো, তো সেগুলো পয়েন্ট আউট করা হয়েছে। যাদের টাকা গেছিল দিয়ে দেওয়া হয়েছে, অন্য অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে এবং আগামী দিনে যাতে এই ধরনের সাইবার ক্রাইম না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দ্রোহের মিছিলে হেঁটেছে, প্রতিবাদ করেছে, রাস্তা নেই ডাক্তাররা, যারা দুর্গাপুজো বর্জন করে দুর্গাপুজো সামিল হয়, তারা কিন্তু চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে দ্রোহের স্ববিরোধিতা। আরজি করের ঘটনা ভয়ঙ্কর এবং নিন্দনীয়। ধর্ষণ খুন কেউ সাপোর্ট করেনি, করতে পারে না, কোনো সভ্য সমাজ করতে পারে না। আমরা সবাই প্রতিবাদী ছিলাম। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে। সেখানে যারা অতি নাটক করলেন, সেখানে যারা উৎসব, কিসের উৎসব, দুর্গোৎসবকে কটাক্ষ করা হলো, বয়কট করা হলো, যেখানে এত লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। দুর্গোৎসব কিসের উৎসব? কেউ কেউ আবার বললেন এবছর ভাইফোঁটা নেব না। সেই সমস্ত লোকেদের দেখা যাচ্ছে, আজকে ফেসবুকগুলো খুলুন, কে চলচ্চিত্র উৎসবে চলে যাচ্ছে। দ্রোহের তারা দুর্গোৎসবে আপত্তি ছিল, দুর্গোৎসবে নয়, ভাইফোঁটা নিতে যাব না। কিন্তু তাদেরকে একটা বিস্কুট দিয়ে ডাকুন, তারা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সেখানে সিটদাঁড়া বেঁকিয়ে তারা সেখানে, তাহলে দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস, আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত, সেইটা হচ্ছে বয়কট, উৎসবে নেই। আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে, সিটদাঁড়ার গল্প দিচ্ছে। ফলে এদের এই দ্রোহের দ্বিচারিতা, প্রতিবাদ 100 বার হবে। যারা প্রতিবাদ করেছেন তাদের অধিকার আছে প্রতিবাদ করার, আমার কথার যেন কোনো বিকৃত ব্যাখ্যা না হয়। কিন্তু আমি লোককে বলবো দুর্গোৎসবে যেও না, আমি লোককে বলবো ভাইফোঁটা নিতে যেও না, আর আমি ফিল্মোৎসবে গিয়ে সেখানে আমার স্বার্থে আমি সেখানে সম্বর্ধনা নেব, আমি সেখানে নিজেকে প্রমোট করব, নিজেকে সেল করব, আমার ছবি সেল করব, এর মানে কি? এরা মুখে যত বড় বড় কথা বলুক, ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয়। এরা ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয়। এরা দুর্গোৎসবকে বয়কটের কথা বলে, নিজের স্বার্থে ফিল্মোৎসবে গিয়ে সামিল হয়। আমি কারোর নাম করে বলতে চাই না। যারা পোস্ট করেছেন খুন খুন খুন, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, বিচার বিচার বিচার, উৎসব উৎসব উৎসব, যারা বলেছিলেন ভাইফোঁটা নেব না, তোমার দুর্গোৎসব খারাপ, দুর্গোৎসবের সময় পাল্টা, আর ফিল্মোৎসবে গিয়ে নিজের ব্যক্তি প্রমোশন, এগুলো হয় নাকি কখনো? আমি আবার বলছি, আরজি কর ইস্যুতে যারা প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে। আস্তে আস্তে মানুষ ভুল বুঝতে পারছেন। আজকে তুলনা করে দেখুন, কুলতলি 62 দিনের মাথায় সাজা, 62 দিনের মাথায় ফাঁসি ঘোষণা। আরজি কর যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। কলকাতা পুলিশের হাতে যদি আরজি কর থাকতো, এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল, কিন্তু এরা উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই। আর আমি একটা কথা বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বিভ্রান্ত হচ্ছেন আরজি করের অভয়ার বাবা মা। তাদের যন্ত্রণা, তাদের চোখের জল, তাদের বুকের আগুন আমরা অনুভব করি। কিন্তু আপনারা যদি পুলিশের উপর আস্থা রাখতেন, তাহলে কিন্তু একইভাবে ফাঁসির সাজাটা হয়ে যেত। আপনাদের বিপথে চালনা করা হয়েছে, আপনাদের আবেগকে নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে, আপনাদের আবেগকে নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে, আপনাদের দিয়ে ধারাবাহিক বিভ্রান্তিকর স্টেটমেন্ট করাচ্ছে। আপনাদের দিয়ে বলিয়েছে আরজি করের ঘটনায় নাকি অভিযুক্ত প্রভাবশালী ছিল, সেই জন্য দেরি হতো, আর কুলতলিতে প্রভাবশালী নয় বলে। কিসের? 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, আপনার সিবিআই করেনি।
বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তাদের দিয়ে লাগাতার ভুল স্টেটমেন্ট করানো হচ্ছে, বিভ্রান্তিকর রাজনৈতিক স্টেটমেন্ট করানো হচ্ছে। তাদের উচিত তাদের আবেগকে সঠিকভাবে তার প্রতিফলন থাকুক। অন্যের কেরিয়ার তৈরির জন্য, অন্যের রাজনৈতিক পারপাস সার্ভের জন্য তাদের স্টেটমেন্টগুলোকে ব্যবহার করানোর জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে, ঠিক হচ্ছে না। আজকে দেখুন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছিল, ধর্ষণ এবং খুনে তো সিবিআই, তো যদি প্রভাবশালী থাকে তাহলে সিবিআই আঙুল চুষছে। আরজি করে যদি অ্যাকিউজ প্রভাবশালী হয় তাহলে সিবিআই আঙুল চুষছে কেন? আপনারা তো নেমন্তন্ন করে সিবিআই এনেছেন, আপনারা তো নেমন্তন্ন করে সিবিআই কে এনেছেন। কলকাতা পুলিশ তো 24 ঘন্টার মধ্যে ধরে নিয়েছিল, আপনারা হাইকোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে সিবিআই এনেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন কটা দিন সময় দিন, সলভ করতে না পারলে সিবিআই কে দিয়ে দেবো। আপনাদের তর্স হয়নি। সেই মুখ্যমন্ত্রীর পুলিশ কুলতলিতে 62 দিনের মাথায় ফাঁসির সাজা শোনালো, আর আপনারা কোর্ট মনিটর্ড কাদের বলছেন প্রভাবশালী? রাজনৈতিক বিবৃতি কেন দিচ্ছেন? অভয়ার বাবা মা কিসের জন্য রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন? আপনারা সিবিআই ডেকে এনেছেন, সুপ্রিম কোর্টে আপনাদের আইনজীবী ছিল, কোথাও যদি তদন্তে কোনো গাফিলতি থাকে সুপ্রিম কোর্টে আপনাদের বলার পূর্ণ অধিকার ছিল, পূর্ণ সুযোগ ছিল। সেগুলো না বলে শুধু কয়েকটা 30-40টা অতৃপ্ত আত্মা বাম অতিবাম মিথ্যাচারীর মিছিলে আপনারা গিয়ে তাদের হয়ে আপনারা রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার হচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। বিজেপি শাসিত প্রায় 12টি রাজ্যে ইনফ্লেশন মারাত্মক এবং যে কারণে রিজার্ভ ব্যাংকও ইন্টারেস্টের বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে পশ্চিমবঙ্গ অনেক ভালো আছে, সেটা তুলনামূলক তথ্য যা যা পাওয়া গেছে তাতে সামনে চলে এসছে। যদি দেখেন তাহলে বিজেপি শাসিত, প্রথম কথা এই যে মূল্য বৃদ্ধি, খুচরো বাজারে যেগুলো মূল্য বৃদ্ধি তাতে এপ্রিল থেকে সেপ্টেম্বর 2024 জাতীয় গড় হচ্ছে 4.6%, ন্যাশনাল অ্যাভারেজ 4.6%, ওড়িশা 6%-এর উপর, বিহার 6%-এর উপর, উত্তরপ্রদেশ 5.4%, মণিপুর 5.4%, আর পশ্চিমবঙ্গ 3.7%। অর্থাৎ পশ্চিমবঙ্গে আর্থিক পরিস্থিতি সারা দেশের থেকে ভালো, জাতীয় গড়ের থেকে ভালো। পশ্চিমবঙ্গে যেভাবে অর্থনীতিকে এই জাতীয় অর্থনৈতিক নীতির বিপর্যয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আগলে রেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পারফরমেন্স বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে অনেক ভালো। তৃণমূল কংগ্রেস নেতা ঘনিষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশের বাসিন্দাকে আবাসের বাড়ি দিয়েছে এবং এলাকায় চাঞ্চল্য। আমি বলতে পারবো না। এই যে কথায় বলা হয় না বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশের বাসিন্দা। আরে যদি বৈধ হয় বৈধ, আর যদি অবৈধ হয় তাহলে বিএসএফ ঢুকতে দিল কেন? বর্ডারটা তো পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না, বর্ডারটা তৃণমূল দেখে না, বর্ডারটা কলকাতা পুলিশ দেখে না, বর্ডারটা দেখে বিএসএফ, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সরকার। তো তাহলে এই বাংলাদেশ থেকে এসছে, কেন হলো, কি হলো, এগুলো বলার আগে, অভিযোগ করার আগে আয়নায় মুখ দেখে নেবেন যে যদি অবৈধভাবে ঢুকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের এজেন্সি, অমিত শাহের এজেন্সি ঢুকতে দিল কি করে? বাংলাদেশ, আমরা বারবার বলছি, বাংলাদেশের পরিস্থিতি আমাদের আহত করছে, আমাদের আঘাত করছে। কিন্তু বাংলাদেশ যেহেতু আলাদা একটি রাষ্ট্র, তাই মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের কিছু করণীয় নেই, আমরা এটা করতে পারি না, এটা করতে হবে দিল্লির সরকারকে, কেন্দ্রের সরকারকে, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। বাংলাদেশের ঘটনায় আমরা উদ্বিগ্ন, আমরা আহত, কিন্তু আমাদের বলার বা করণীয় আমাদের কিছু নেই, কারণ আমরা একটি রাজ্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র যা নীতি নেবে, যা পদক্ষেপ নেবে আমরা সমর্থন করব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশে ব্যবস্থা নিচ্ছেন না? কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশে যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছেন না? কড়া বার্তা দিন, বিদেশ সচিবকে পাঠিয়ে কঠোরতম বার্তা দিন, রাষ্ট্রসংঘে কথা বলে শান্তি সেনা পাঠাবার ব্যবস্থা করুক,
যারা ওখান থেকে এ রাজ্যে আশ্রয় বা এদেশে আশ্রয় নিতে চায় তাদের সুরক্ষার ব্যবস্থা হোক। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে কেন্দ্রীয় সরকারের এই নিষ্ক্রিয় ভূমিকায়। কেন করছে কেন্দ্রীয় সরকার এই নীরবতা পালন? বাংলাদেশ নিয়ে 56 ইঞ্চির কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। তিনি সারা পৃথিবীর দেশে ঘুরতে পারেন, তিনি পাকিস্তানে বিনা নেমন্তন্নয় গিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে হাজির হতে পারেন। আজকে 56 ইঞ্চি ঢাকা যাচ্ছে না কেন? যদি এত হিন্দু প্রেম, যদি এত হিন্দু তাহলে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় সরকার যারা হিন্দুত্বের নামে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে বেড়ায়, তারা বাংলাদেশের হিন্দুদের কেন সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নিচ্ছেন? আমরা পরিষ্কার বলছি, প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে হবে। 2, এটা ভাবতে হবে যে বাংলাদেশের হিন্দুদের বাঁচানোটা এই দিল্লি সরকারের অগ্রাধিকার নয়। বাংলাদেশে হিন্দুরা মার খাবে আর ওরা ভারতবর্ষে সেটা দেখিয়ে হিন্দু সমাজের মধ্যে ভোটের মার্কেটিং করবেন, আবেগ উস্কে দেবেন। এরম কিছু হচ্ছে না তো? না হলে বাংলাদেশ থেকে লাগাতার খারাপ খবর আসছে। পশ্চিমবঙ্গ সরকার বা কোনো অঙ্গরাজ্যের সরকারের কিছু করণীয় নেই, এটা আন্তর্জাতিক ইস্যু। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন ওখানে নীরব হয়ে বসে আছে? কেন্দ্রকে অবিলম্বে, পার্লামেন্টে তারা কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু কেন্দ্রকে অবিলম্বে বাংলাদেশ নিয়ে যথাযথ কঠোর পদক্ষেপ নিতে হবে। দাদা, আগামী সোমবার দিন সম্ভবত বিদেশ সচিব তিনি বাংলাদেশে যাচ্ছেন, বিক্রম মিস্ত্রি। সেক্ষেত্রে কি বর্তমান উদ্ভূত পরিস্থিতি সেটা ঠিকঠাক হওয়া? এটা বলার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু এইটুকু বলতে পারি যে বাংলাদেশে কিছু করার অধিকার পশ্চিমবঙ্গের নেই, ওটা আলাদা রাষ্ট্র। দিল্লির করার অধিকার আছে। এতদিন বাদে শুধু একজন সচিবকে পাঠিয়ে, ওটা তো মানে সচিব গেলেন, বসলেন, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট দেখতে চাই, থামছে কিনা। এতদিন বাদে একজন সচিব যাচ্ছেন, কে যাচ্ছে, এটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা ওই ঘটনাগুলো থামছে কিনা, বাংলাদেশের থেকে যে খবরগুলো আসছে সেগুলো থামছে কিনা, বাকি মানুষ সুরক্ষিত থাকছেন কিনা। ফলে সচিবকে পাঠিয়ে লোক দেখানো একটা বৈঠক করলে হবে না, সচিবের মাধ্যমে যথাযথ কঠোর বার্তা পাঠাতে হবে বাংলাদেশে। মহামৈত্রের বিরুদ্ধে তার লোকসভা প্রতিবাদে মানে রাস্তায় আন্দোলন করছে না কেন? ওরা প্রতিবাদ তো জানাতে পারে, এটা তো জানাতে পারে, অন্যান্য দলও জানাচ্ছে না। কোন দল জানিয়েছে? বিজেপি জানানোর তো অর্থহীন, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে রাজনীতি করার জন্য মিছিল মিটিং করছে আর বিজেপির কেন্দ্রীয় সরকার নীরব। তাহলে তো বিজেপি এখানে মিছিল করে কি হবে? বিজেপির তো দিল্লি গিয়ে বলা উচিত কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নাও। ওরা এখানে হাঁটছে কেন, মিছিল করছে কেন, মানে কেন করছে? আমরা তো প্রতিবাদ করছি ঘটনার। কখন কি মিছিল মিটিং এসব হবে সেগুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু সেগুলোতে তো কোনো কার্যকর কিছু আমরা করতে পারবো না। আমরা মানুষের আবেগটা প্রতিফলন করতে পারবো, আমরা মিছিল করে বলতে পারবো কেন্দ্র তুমি ব্যবস্থা নাও, কিন্তু কাজটা তো করতে হবে কেন্দ্রকে। আর বিজেপির মিটিং মিছিল হচ্ছে একেবারে কুম্ভীরাশ্রু, কুমিরের চোখের জল। তো বিজেপির যদি মন কাঁদতো তাহলে দিল্লি সরকারই তো ব্যবস্থা নিতে পারত। এরম তো নয় যে দিল্লি নীরব থেকে বিজেপিকে মিটিং মিছিলের সময় দিচ্ছে, মিটিং মিছিলের একটা স্পেস করে দিচ্ছে যে হিন্দু রাজনীতি করো, হিন্দু রাজনীতি করো, বলো বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। এই পলিটিক্সটা তো বিজেপি করছে, আমরা তো সেই পলিটিক্স করব না। আমাদের কর্মীদের প্রথম কথা, এখন যে দায়িত্বটা চলছে সেটা হচ্ছে সমস্ত এলাকায় বাংলা সুরক্ষিত, বাংলায় যাতে কোনো অশুভ শক্তি অপপ্রচার বা প্ররোচনা না দিতে পারে, সব ধর্মের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সম্প্রীতি রাখার, এই একেবারে গ্রাসরুটে এই কাজটা চলছে। এবং কখনো কোনো প্রতিষ্ঠান মিছিল করছেন, কোনো সংগঠন মিছিল করছে, এগুলো আপনারা দেখছেন, দেখতে পাবেন। আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা কয়েক লক্ষ টাকার, এবং চাঁদপাড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বলতে পারবো না, দু একজন এসব মানে যারা এই সমস্ত খারাপ কাজ করে, যারা এগুলো সামাজিক অপরাধ, সমাজে প্রচুর ভালো কাজ হচ্ছে কিন্তু কিছু খারাপ কাজ আনফর্চুনেটলি ঘটতে থাকে, কিছু খারাপ লোক থাকে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। সেই সন্দেশখালী নাজাটে আবার একটা বডি পাওয়া গেছে এবং তার লোকজন বলছে ধর্ষণ করেছে। দেখুন, এগুলো প্রথম কথা, ধর্ষণ হচ্ছে একটা সামাজিক অপরাধ, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে বাম জমানাতে পরের পর ধর্ষণ খুন হয়েছে, অন্য রাজ্যে বিজেপির রাজ্যে পরের পর এই ধরনের ঘটনা চলছে। পশ্চিমবঙ্গে অনেক কমেছে। পশ্চিমবঙ্গে
62 দিনের মাথায় ফাঁসির সাজা হয়। তো এরপর যদি কোনো সামাজিক অপরাধ হয় পুলিশ ব্যবস্থা নেবেন, এবং তার পেছনে আর কে কে আছে কি আছে সেগুলো পুলিশ খুঁজে বার করবে। ওনারা মহুয়া মৈত্রের বিরুদ্ধে তার লোকসভা কেন্দ্রের বিদ্রোহ, পাশের লোকসভা কেন্দ্রের বিধায়কও করত, এই নিয়ে দলের কি অবস্থা? দলের অবস্থান দল যা ঠিক করবে আপনারা জানতে পারবেন। একটা দল এত বড় পরিবার, সেখানে কোনো ইস্যুতে কোনো খবর ছিটকে বেরোতে পারে, কিন্তু দলের নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সর্বভারতীয় নেতৃত্ব আছেন, তারা এসব নজরে রেখেছেন, দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাডকে পাত্তাই দিচ্ছেন না কাছে, কেন তৃণমূলে প্রয়োজন পুরোচ্ছি? এই ধরনের কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারণ আমরা পুরোদস্তুর আমরা জানি তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস সিপিএম জমানা থেকে আন্দোলন করে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এরপর সময়োপযোগী যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও 3-4টে প্রজন্মকে তুলে এনেছেন। আজকের সময়ের আপনার হাতে আগে ল্যান্ডফোন ছিল, এখন মোবাইল ফোন এসছে, মোবাইল ফোনে ক্যামেরা এসছে, ফেসবুক এসছে, টুইটার এসছে, নানা ধরনের ঘটনা ঘটে, কিন্তু মূল চালিকা শক্তিটা দলই। এবার তাকে কে কখন কোনভাবে কোনো পরামর্শ দিচ্ছে কি দিচ্ছে না সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। দলের সাংগঠনিক রদবদল নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা শোনা যায়। আপনি কোনো খবর পেলে আমায় দেবেন। না, আমার জানার বিষয় আছে, সেটা আপনি একটু বলবেন। সাংগঠনিক রদবদল নিয়ে অনেকদিন ধরে কথা শোনা যাচ্ছে, তো এটা যত দেরি হবে তত কি জল্পনাগুলো বাড়তে থাকবে এরকম? কিন্তু জল্পনা তো আপনাদের কাজ, আমাদের কোনো তাড়াহুড়োও নেই, দেরিও নেই। একটা দল, একটা এত বড় পরিবার, তো দলে যখন যেখানে যেটুকু রদবদল মনে করবেন শীর্ষ নেতৃত্ব তারা করবেন, এই নিয়ে তাড়াহুড়োরও কোনো বিষয় নেই, দেরিরও কোনো বিষয় নেই। এগুলো সমস্ত সংবাদ মাধ্যমের জল্পনা। আমরা শুধু এইটুকু বুঝি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, যেটা আমাদের নেতৃত্ব বারবার বলেন। সেই কর্মীরা যারা আজকে একদিকে যেমন বুথে ভোটের সময় নিবিড় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যেতে কর্মীরা, আবার সোশ্যাল মিডিয়াতেও কর্মীরা, ফলে কর্মীরা আসল সম্পদ। আর স্ট্রাকচারের মধ্যে যদি কোথাও কোনো রদবদলের প্রয়োজন হয় শীর্ষ নেতৃত্ব করবেন, এর মধ্যে দেরি তাড়াহুড়ো এসব কিছু আমরা দেখতেই পাচ্ছি না। লাস্ট প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি আপনাদের মিটিংয়ে সিনিয়রদের দিয়ে কমিটি হয়েছে, এবং সিনিয়রদের দিয়ে কমিটি হয়েছে, একাধিক কমিটি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সম্পর্কে বলার কথা বলা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেতেও বলেছেন বিধানসভায় যে তিনি শেষ কথা। আচ্ছা, কোন কমিটি হয়েছে? হয়েছে তো শৃঙ্খলা রক্ষা কমিটি। তো শৃঙ্খলা রক্ষা কমিটিতে তো সাধারণভাবে নিশ্চিতভাবে সিনিয়রদেরই থাকার কথা। শৃঙ্খলা রক্ষা কমিটি যে কোনো সাধারণভাবে, যে শৃঙ্খলা রক্ষা কমিটি যদি যে কোনো জায়গায় হয়, সেখানে তো একটু সিনিয়র একটু অভিজ্ঞ যদি না হয়, তো তাদের সেখানে যদি আপনারা ব্যাখ্যা করেন শুধু মানে সিনিয়ররা কমিটি, তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে। এরপরে প্রত্যেক বয়সের মানুষের জন্য দলের আলাদা আলাদা শাখা, আলাদা আলাদা সংগঠন, গণসংগঠন সবই রয়েছে। নবীন প্রবীণ সব মিলিয়েই একসঙ্গে কাজ হচ্ছে। আর আমার কথাই শেষ কথা, আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই দলের শেষ কথা? আমি একটা বলি, কিন্তু হঠাৎ এমন কি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে তিনি চেয়ারপারসন, তার কথাই শেষ কথা, আবার এটা বলতে হচ্ছে যতদিন বাঁচবো তাকে আচ্ছা দিয়ে যাবো। দেখুন, আমি এই ধরনের কোনো কথা ওনার মুখ থেকে শুনিনি, ফলে আমি এটা বলতে পারবো না। আমি এমন কোনো বৈঠকে ছিলাম না যেখানে এই ধরনের কোনো কথা উনি নিজের মুখে বলেছেন। কিন্তু গোটা দলই বলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কেন শুনতে হবে? আমি তো কখনো শুনিনি। আমি যে মিটিংয়ে ছিলাম তাতে কখনো ওনার মুখে আমি এই কথা শুনিনি। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ কয়েক দশক সিপিএম বিরোধী আন্দোলন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জন্ম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় প্রভাব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে 34 বছরের সিপিএম সরকারকে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস গঠন, এবং তিনবার, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো দলের মুখ এবং শেষ কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো সেটাই বলেন, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আপনাদের এই প্রশ্নটির আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। সিভিল স্কোর নিয়ে প্রচুর সাধারণ মানুষ সমস্যায় পড়েছে, তারা ঋণ পেতে সমস্যা হচ্ছে, এবং যারা এটা কন্ট্রোল করে দীর্ঘদিন মতো বেশি, এবং সেই জায়গা থেকে সিভিল স্কোর ব্যাংকগুলো ফেরত পাঠাচ্ছে,
8 কোটির মতো লোকের যে কাজ করে যে সংস্থা তারা দেখুন, ব্যাংক নিয়ে বেশ কিছু প্রবলেম আছে। ব্যাংকের মাধ্যমে বেশ কিছু ভালো কাজ রাজ্য সরকার মমতা ব্যানার্জি করতে চান, করেন, কিন্তু দীর্ঘদিন ধরেই বেশ কিছু ক্ষেত্রে ব্যাংক নিয়ে কিছু সমস্যা আছে। সেগুলো রাজ্য সরকার সংশ্লিষ্ট মহল থেকে কমিউনিকেট করে, কখনো কেন্দ্রকে বলে সেগুলো সমাধানের চেষ্টা একটা চলছে।